বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলে ওর বেঁধে রাখতে পারবে না। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের চরিত্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? আমি আজকে খুশি এই জন্যই আপনাদের আমন্ত্রণে যে আপনারা সপরিবারে এসছেন। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আমাদের খুব একটা সুযোগ হয় না, শুধু আপনাদের সঙ্গেই দেখা হয়। এখন আজকে সপরিবারে এসছেন বলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যারা জড়িত আছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হলো। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই হলের কথা মনে করতে গিয়ে আরেকটা কথা মনে পড়ল। বহুকাল আগে 1987 সনে আমাকে একটা সম্মেলনে ডাকা হয়েছিল। সেখানে একটা প্রবন্ধ পাঠ করেছিলাম। তার শিরোনাম ছিল গ্রোয়িং আপ উইথ জায়ান্টস। লোকে প্রথমে একটু চিন্তিত ছিল, এটা কি হলো, জায়ান্ট কোথায়? আমি যেটা ব্যাখ্যা করলাম যে আমাদের বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ, আমরা যে জাতি হিসেবে আমাদের যে অবস্থান, একটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তখন দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ! আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখলে ওর বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো সে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না। ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও। আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের চরিত্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? যদি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই।
এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূলভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব, আমাদের মালামাল যাবে, তা তো না। আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে, সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি, কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের অঞ্চল হলো, উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল। নেপালের সৌভাগ্য, তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই, আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে। তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য, আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকে হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যেই অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। তার চেয়েও একটা বড় সৌভাগ্যবান আমরা, আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা। আগে মনে করতাম এটা বড় বোঝা বড়, এটা সম্পদ, মানব সম্পদ। যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয়, প্রতিটি মানুষই হলো এখন সম্পদ, উদ্ভাবনের সম্পদ, এন্টারপ্রেনিয়রশিপের সম্পদ, নতুন আবিষ্কারের সম্পদ। আমরা সেই সম্পদের সম্পদশালী। আমরা পৃথিবীর 8ম জনসংখ্যার দেশ। কাজে সোজা কথা না, তলারের জায়গা না, একদম উপরের জায়গা। মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে। আমরা যে মধ্যপ্রাচ্যের লোক পাঠাই, তারা কোন দুঃখে আমাদেরকে নেয়? তাদের লোক নাই, সেই জন্য আমাদেরকে ডাকে। পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে। আমি প্রায় বলেছি, চীন যেভাবে অগ্রসর হচ্ছে, চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার দেশ। আমি যেভাবে অগ্রসর হচ্ছে, কিছুদিন পরে বোধহয় আমাদের কাছ থেকে লোক চাইবে, তার এত টান করবে তখন। এই হলো আমাদের সুযোগ। আমাদের সুযোগ শুধু সংখ্যায় না, আমি সংখ্যার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি না, সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি, মহাপ্রচণ্ড শক্তি।
সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে। সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে, যত রকমের ঘাটতি আছে, তার চাইতে অনেক বেশি সে নিয়ে আসতে পারে। সে একটু সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম। সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। আমরা শুধু বসে আছি দরজা তালা লাগানোর জন্য। এটা বলতে পারি, এটা অনাবশ্যক, যদি সবাই অনুভব করি। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ একটা ঘটনা না, যেরকম করে অন্য দেশে বিপ্লব হয়, এই হয়। এই বিপ্লব কোথাও হয় নাই। তার প্রতিটি জিনিস যদি আপনারা বিচারে বসেন, দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে অনন্য। সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে। এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ। এটা শেষ হয় নাই, শুরু হলো মাত্র। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। আমরা সুযোগ আছে, নিতে চাচ্ছি না। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, ব্যক্তিগত উদাহরণ। ডাক্তাররা আমাদের কাছে আক্ষেপ করে, হাসপাতালের আক্ষেপ করে, যখন আমরা বলি আপনারা কেরালার থেকে কেন নার্স আনেন, বল দেশে নার্স নাই। ডাক্তাররা আমাদেরকে বলে আমাদের এমন স্বাস্থ্য ব্যবস্থা, এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের 3 জন ডাক্তার আছে। রেশিও হলো 1:3, একজন নার্স 3 জন ডাক্তার। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে। কারণ হওয়ার ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3 জন নার্স অন্তত। নার্স কিন্তু চালায় সবকিছু, ডাক্তার সিদ্ধান্ত দেয়। এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে? আপনার যদি নার্সই না থাকে, বলে যে না আমাদের তো নার্সিং কলেজ আছে, আপনি ঘুরে দেখুন সেটার কোয়ালিটি। কাজে এইটা দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। তো খুব দুঃখ পেয়ে আমি মনে করলাম যে আমরা নিজেরা একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন। করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায়। যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলর, কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না যে আমাকে সাহায্য করতে হবে, আমি একটা নার্সিং কলেজ করব বাংলাদেশে। পুরোপুরি সাহায্যতা করলাম এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো। মাত্র 40 জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম, গ্রামীণ ব্যাংকের মেয়ে, পরিবারের মেয়ে, যাতে গরিব ঘরের মেয়ে। আমরা নার্সি যখন বানাবো অন্যদের দেবো কেন, গরিব ঘরের মেয়েদের দেবো। সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না, কোনো রকমের লেখাপড়া শিখেছে, আমরা তাকে দিলাম। তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগেই তার তুখুর ইংরেজি, আন্তর্জাতিক মজলিসে এসে বক্তৃতা করে, তার ভবিষ্যৎ কী রেখে সেগুলো নিয়ে কথা বলে। আজকে সেই নার্সিং কলেজ বড় কলেজে পরিণত হয়েছে। আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয়। হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে। বিশেষ করে প্রথম যেটা ধাক্কা লাগলো সেটা হলো ইউকে থেকে, যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো, রিক্রুটার আসলো, বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে, গ্র্যাজুয়েশনে যত থাকে, আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব। আপনাদেরকে অফার দিলাম, আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন, আমরা সেটা পরিপূর্ণ করব। আমি অবাক হয়ে গেলাম, আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে। তবু বুঝতে চেষ্টা করলাম, বলে আমাদের নার্সের ভীষণ অভাব, যেখান থেকে বাড়ি আমাদের উপর হুকুম হয়েছে নার্স জোগাড় করতে হবে এবং আমাদের তালিকায় আপনাদের নামও আছে। তা আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের এন্টায়ার ক্লাস, আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু আপনারা সার্টিফিকেট দেবেন, আমরা নিয়ে যাব। তা আমি তাদের কাছে বিনয়ের সুরে বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি, আমরা তো দিয়ে দেবো না এদেরকে, এই দেশের কাজ করার জন্য দেবো। তবে আমাদের শুধু নিজেদের পরীক্ষা করার জন্য 2 জন কি 3 জন দেবো, যাতে আমরা দেখি ওরা কীরকম কাজ করে, আপনাদের পাল্লায় এরা
উঁচু স্তরে না নিচু স্তরে, কোন স্তরে? বলছি না, সেটা পরীক্ষা করতে হবে না, সেই পরীক্ষা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যা যা আমাদের দরকার আপনারা যত চান দিতে পারেন। তা আমি সবিনয়ে বললাম যে এই 2-3 জনের বেশি আমরা দেবো না এখন, ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয়। তো এটাতে খুব আনন্দ উপভোগ করলাম যে আমরা যেটা বাংলাদেশের জন্য করছি সেটা ইউকেতেও তার একটা ডিমান্ড আছে, চাহিদা আছে। আমরা দরখাস্ত নিয়ে ঘুরছি না, তারা আমাদের কাছে আসছে। কিছুদিন পরে দেখি জাপান থেকে আরেক ডেলিগেশন, তারা আমাদের নার্স চায়, সবাইকে চায়। বলছি শুধু আমাদের একটা শর্ত, জাপানি ভাষাটা আমরা শিখিয়ে দেবো তাদেরকে, এই সুযোগটা আমাদেরকে দিতে হবে। এবং খুব সিম্পল জাপানি ভাষা, কোনো কঠিন জিনিস না, তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে এটা শিখে যাবে। আমরা সেই ব্যবস্থা আমাদের হাতে। একই জবাব দিলাম, ধন্যবাদ দিলাম। আমি সবিস্তারে এটা বললাম এই জন্য, আমরা অনেক বিশ্ববিদ্যালয় করি বাংলাদেশে, কথায় কথায় বিশ্ববিদ্যালয় খুলে ফেলছি আমরা। এত বিশ্ববিদ্যালয় যখন আছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক একটা করে নার্সিং কলেজ যোগ করে দেন, অন্তত মেয়েগুলো ছেলেগুলো যারা শিখবে দেশেরও কাজে লাগবে, সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে এই চাহিদা কোনোদিন মেটাতে পারবে না কেউ। আমরা যত নার্স বানাতে পারি, অফুরন্ত চাহিদা। তাও চিন্তাটা কিসের আমাদের? আমাদের চিন্তার দোষ, কপালের দোষ, তা না হলে আমরা পারছি না করা। আমি তো আদর করে নিয়ে যেতে চাচ্ছি। তারপরে দেখলাম আরেক চাহিদা, এই আমাদের এই ছোট্ট জায়গাতেই, ছোট কাজের মধ্যে কেয়ার গিভার। আপনারা সবাই জানেন, কিচ্ছু না, 6 মাসের ট্রেনিং। 6 মাসের ট্রেনিং দিলে জাপান হাজারে হাজারে নিয়ে যাবে, ইউরোপ হাজারে হাজারে নিয়ে যাবে, শুধু 6 মাসের ট্রেনিং। আমরা পারছি না কেন? আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক জিনিস বানিয়েছি যেটা যখনই বসে সবাই দুঃখে ভরে যায় কিভাবে সিস্টেমটা চলছে বা চলছে না। আপনারাও দুঃখ করেন, আমরাও দুঃখ করি। কাঠামোগতভাবে এমন এক জিনিস, এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি। কাজে আমাদের জগৎটা, আমাদের সামনে বিশাল জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে, এটা নিয়ে আমার চিন্তা নেই। এই তারুণ্য আমাদের আছে, এই মেয়েরাও আছে আমাদের, এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম, একটা উদাহরণ, এই উদাহরণ সর্বত্র। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের সমিতির সম্মেলনে এসেছি। কাজে এই দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে, তাদের অজানা নয়। এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। এটার থেকে বেরোতে হবে। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি, এটা অসার বক্তৃতা। যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি। দুর্নীতির কতটুকু সমাধান দিতে পারবো জানি না, তবে আসাম থেকে আমরা একটা চেষ্টা করছি। দেখেছি অতীতেও চেষ্টা হয়েছে এটা, কিন্তু কাগজে পত্রের চেষ্টার মতো রয়ে গেছে, এটা কাজে লাগেনি। একটা চেষ্টা আজকে সকালেও বলছিলাম, সেটা
এটা হচ্ছে অনলাইন সার্ভিস, সব তৈরি আছে, কাজে লাগাতে পারছে না। নানা রকমের ব্যাখ্যা আসে কেন এটা কাজে লাগাতে পারছে না। যে লোক যায় অনলাইন সার্ভিস ট্যাক্সটা দেওয়ার জন্য, বলছে সার্ভার ডাউন হয়ে গেছে, সুন্দর সুন্দর ব্যাখ্যা। অর্থাৎ আপনাকে সে দেবে না, সে সার্ভার ডাউন। আরেক জায়গায় আরেক ব্যাখ্যা দেবে না, ভূমি মন্ত্রণালয়, তার সব কিছু রেডি আছে। এমন জায়গা নেই আন্তর্জাতিক সহায়তার কারণে এগুলো তৈরি হয়েছে, কাজে লাগানো হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় চাই আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না। তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভের জন্য, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে চাই না। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি, জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে। কাজে অনুরোধ, আজকে যারা সরকারি কার্যক্রমে আছেন, কিন্তু সরকারটা হলো গোড়া, দুর্নীতির গোড়া হলো সরকার, সেখান থেকে সরকার বিস্তৃত হয়। কাজে এই সরকার যদি দেশের উপকারে আসতে চায়, তাহলে এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। সে আবেদন আজকে করব যে আমরা থাকা অবস্থায় আমরা যেন প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে, ভবিষ্যতে তৈরি হবে সেগুলোর কথা বলছি, যেগুলো তৈরি আছে এটা 100% আমরা ইমপ্লিমেন্ট করে যেতে পারি। কেউ যেন এটা বাধা দেওয়ার জন্য আবার কোমর বেঁধে লেগে না যায়, কারণ কোমর বেঁধে লেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এটি দিয়ে তো তার যত কিছু সুযোগ সুবিধা তার পেত, এটা বন্ধ হয়ে গেলে তার হবে তাকে। কাজে সে নানা ব্যাখ্যা দেবে, নানা ব্যাখ্যার কোনো অন্ত নাই এগুলোর, নানা ব্যাখ্যা দেবে যে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা তাদেরকে মুক্তি দিতে চাই না। আজকে সকালের মিটিংয়ে যেটা বলছিলাম যে জেলা, যেহেতু ডিসি সাহেবদের সঙ্গে আলাপ করছিলাম, যে জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করবো। কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, প্রতি মাসে সেটা আমরা ফলাফল প্রকাশ করব। কিচ্ছু না, সাধারণ কথা যে আপনার জেলায় করদানে অমুকে অমুকে কত শতাংশ এখন অনলাইন হচ্ছে। শুরুতে কম হবে, 5% হবে, সেকেন্ড 20% হবে, 15% হবে, হোক, আমরা সেটা সামনের মাসে কি হবে সেটার জন্য এটা কি তার থেকে আর বাড়লো নাকি ওইখানে রয়ে গেল। মজার বিষয় হলো যখনই আপনি র্যাঙ্কিং করেন, কেউ না কেউ দেখবে যে উপরে চলে গেছে। এটি হলো মজা। কাউকে ওর শাস্তি দেওয়ার কিছু নেই, যে কম আছে তারা শাস্তি দেওয়ার কথা, যে ভালো করছে তাকে বাহবা দেওয়া, তাকে সবার সামনে দাঁড়িয়ে ফুলের মালা পরিয়ে দেওয়া যে করেছে পাশে। তখন আরেকজনের মনে ঈর্ষা জাগে, ওর থেকে আমি অনেক ভালো করতে পারি, আমি করবে আবার দেখিয়ে দেবো কী করে করতে হয়। ওই দেখিয়ে দেবার মেজাজটা যেন আমরা অর্জন করতে পারি। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। সবাই তার বন্ধু বান্ধব সব জেলা দেখবে কে কোন জেলা ফার্স্ট হলো, কোন জেলা সেকেন্ড হলো, কোন জেলা থার্ড হলো। যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, যারা নিচে করলো তাদেরকে উৎসাহ দেবো যে দেখো, চেষ্টা করে দেখো আর একটু উপরে উঠতে পারবে না, গতবার তো তুমি ভালোই করতেছিলে, আবার নিচে নেমে গেল কেন, কী হয়েছে আমাদেরকে বলো, তোমার কি সাহায্য করে, যাতে করে আস্তে আস্তে ওই 100%-এ চলে যেতে পারে। অর্থাৎ আমার জেলায় যে কোনো জায়গায় যেখানে আমার অনলাইনের সিস্টেম আমাকে দেওয়া হয়েছে, আমি 100% এটা ইমপ্লিমেন্ট করেছি। এই প্রতিজ্ঞা আমরা আজকের সবাই নিয়ে নিলাম। এটা শুধু আমার অনুরোধ, আমরা থাকতে থাকতে করে ফেলেন, যেহেতু আমাদেরও একটা আগ্রহ আছে জিনিসটা করে যাওয়ার, আপনাদেরও নিশ্চয়ই আগ্রহ আছে দেশের এই বড় কাজটা করে যাওয়ার। কারণ এটা হলো লোহার ফটক, এটা অতিক্রম না করলে উন্নতি বলেন কি বলেন কিচ্ছু আসবে না, কিচ্ছু হবে না। সম্মান, উন্নতি যাই কিছু বলেন কিচ্ছু হবে না। এটা ভদ্র লোকের সংসারের মতো হতে হবে, যে আমরা দুর্নীতিমুক্ত জাতি। সিঙ্গাপুরের মতো দেশ যদি দুর্নীতিমুক্ত হয়, আমার পাশের দেশ, আমাদের কি আছে, করতে পারবো না। আমরা পারবো যদি আমরা সবাই মিলে এই কাজটা
আর কিচ্ছু না, শুধু একটা জিনিস বলতেছি, আর বহু জিনিস আছে, বহু কাজ আছে যেখানে দুর্নীতিতে ডুবে আছে। আমরা শুধু একটা জিনিস, অন্যগুলো চেষ্টা করব কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কি হচ্ছে, কিন্তু এটাতে আমরা পারব। এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা, এটাতে সফল হলে দেখবে যে আরো উৎসব আসবে। বহু রকমের বুদ্ধি আছে, দুর্নীতি কেবল আমাদের দেশে না। এবার জাতিসংঘের বৈঠকে যখন আলাপ করছি, তখন এক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা, তার সঙ্গে আলাপ করতেছিলাম। বললাম যে আমরা দুর্নীতিতে সাংঘাতিক অবস্থায় আছি, আমাদেরকে সাহায্য করতে হবে, কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হব, কি কি মেকানিজম আছে, কি কি টেকনোলজি আছে যেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। উনি হাসলেন, বলে সমস্যাটা শুধু একা তোমার না। আমি যে কেন? বলে এই সমস্যা তো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও। আমি খুব অবাক হলাম, আমাদের সমস্যা কোথায় আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা কোথায়? উনি বলে যে দেখো তো, আমাদের বিরাট অসংখ্য দেশ, 27টা দেশ। এই 27টা দেশ যখন আমরা তাদেরকে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন শুরু করে একজন একজন করে নিতে হচ্ছে, ঢুকাতে হচ্ছে, এবং আমাদের প্রথম প্রতিজ্ঞা হলো ধুয়ে মুছে পরিষ্কার না হওয়া পর্যন্ত ওইটাকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকাবো না। এখন যেদিকে যাই সব ভর্তি, দুর্নীতিতে ভর্তি, কাজে আমার ধোয়া মোছার কাজ করতে গেছে। এবার জঘন্য রকমের দুর্নীতিতে ভর্তি, তাকেও আমরা সাফ সুতরা করে ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ে এসেছি। এখন আমরা সবাই দুর্নীতিমুক্ত। ইউরোপিয়ানের সদস্য হওয়া মানে হলো দুর্নীতিমুক্ত, এটা আমরা নিশ্চিত। কাজে তোমরা যত রকমই করে থাকো, যত দুর্নীতি বলো, আমাদের সব জানা, আমরা তোমাদের সাহায্য করতে পারবো। আমি তার খুব আশান্বিত করলাম, আমি খুব আশান্বিত হলাম তার কথা শুনে। বললাম যে তুমি আমাকে উৎসাহিত করলে, এটা লেটস ডু ইট টুগেদার, আমাদের একটু সাহায্য করে। উনি বলে তোমার যা লাগে, আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা রইল, আমি উইল সাপোর্ট ইউ। এটা বললাম ওনার সাপোর্টের বিষয় না, দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করব। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি, সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে, অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না, আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো, এটা কারো মুক্তি পাবে না। এই দুর্নীতি যে কত রকম, আমি শুধু দিয়ে একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি। ইউরোপ আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে, বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। এবং জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে, তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি দিব কোথাও, শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট তার দরকার হয়েছে। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। এই কোন দেশ বানালাম আমরা? আমরা তো দায়ী, আমরা যে আজকে এখানে এসেছি, আমরাই তো দেশ চালাই। কাকে কি বলবো? আমাদের নিজের কাছে, নিজের সন্তানদের কাছে আমরা কি জবাব দেব যে কাউকে আমরা রক্ষা করতে পারছি না? এই মৃত্যুর জন্য, এই ট্রাফিকের জন্য আমরা দায়ী না? আমরাই তো দায়ী।
আমরাই তো সহজ করে দিয়েছি যাওয়ার জন্য। এটা অসংখ্য কাহিনী, এগুলো আপনারাও জানেন, বহু জানেন। আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদেরকেও দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। ধন্যবাদ সবাই। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।